নেক্সট জেনারেশন টেলিভিশন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন সিটি টিভির নতুন আয়োজন অফ টপিক। আর আমরা একটা কথা বলে থাকি, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। কারণ কথাটা কেন বলছি, আমার জীবনেও এরকম একটা বন্ধু আছে যাকে আমি সমস্ত বিপদে আপদে পাশে পেয়েছিলাম, এবং আজকে আমি খুবই ভাগ্যবান যে স্টুডিওতে আমি তাকে ইনভাইট করতে পেরে। আমাদের সাথে আজকের গেস্ট অভিষেক চৌধুরী। কি অবস্থা দোস্ত, কি অবস্থা? এই তো দোস্ত, অনেকদিন পরে দেখা হলো তোর সাথে। ইনফ্যাক্ট অনেকদিন পরেই দেখা, কারণ হচ্ছে লাস্ট তোর সাথে আমার দেখা হয়েছিল তোর বার্থডেতে গত বছরের সেপ্টেম্বরে। তো কেমন চলছে এই প্যান্ডেমিকের সময়? প্যান্ডেমিকে আসলে যা হয়, আমাদের অনলাইন ক্লাসেস অ্যান্ড এভরিথিং, বাসায় বসে লাইক যতটুকু পারছি ক্লাসের বাইরে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছি, নিজেকে সময় দিচ্ছি। সো যেরকম যায় আসলে ওরকমই, নাথিং স্পেশাল। আচ্ছা, তোর সাথে আমার স্মৃতিটা অনেক দিনের। এখন এই কারেন্ট সিচুয়েশনে আসবো, তার আগে আমরা একটু স্মৃতিচারণ করে আসি যে আমার আর তোর যে অ্যাডমিশনের টাইমটা, যে কলেজ লাইফের পরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণ কেন বলছি, কারণ বর্তমান সময় আমরা একটা টাইমে যাচ্ছি, সামনে অ্যাডমিশন টেস্টে যারা ব্যাচটা আছে এরা কিন্তু জানে না যে কি হবে, এদের সাথে কি হতে যাচ্ছে। তো এরা আমাদের থেকে বেশি দ্বিধাদ্বন্দ্বে আছে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি, যেমন আমিও তোর কাহিনী জানি, কিন্তু যদি মানুষগুলো জানতো যে আমরা যে সায়েন্স থেকে যে কমার্সে শিফট করবো একটা ডিসিশন নিলাম, এবং বাবা মার বিরুদ্ধে যে একটা ডিসিশন নেয়া, এটা কতটা স্ট্রাগলের একটা বিষয়, বা পুরো তোর এক্সপিরিয়েন্স একটু বল। ইনফ্যাক্ট আমি আর তুই তো একসাথেই বলতে গেলে অ্যাডমিশন সিজনটা পার করেছি। সো যেটা বললি যে সায়েন্স থেকে শিফট করে যে কমার্সের লাইনে আসার যে ব্যাপারটা, হ্যাঁ আমার মাথায় এটা মোটামুটি প্ল্যান ছিল কলেজ লাইফ থেকেই। আই ওয়াজন্ট এন্টারলি শিওর জিনিসটা, বিকজ এইচএসসি সামনে ছিল আর পড়ার প্রেশার আসলে মাথায় ছিল না অত একটা, যে লাইক অ্যাডমিশন সিজনে গিয়ে আমি কোন সাবজেক্ট পারসিউ করবো। বাট যখন এইচএসসি শেষ হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে যদি আমি সায়েন্স থেকে শিফট করে কমার্স লাইনে যাই, হয়তো বা আমার জন্য বেটার হবে জিনিসটা। অবশ্যই বাবা ওয়াজ সাপোর্টিভ, বাট মা শুরুতে একটু ডাউট ছিল, বা মার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো, লাইক যেরকম কনসার্ন হয় বাবা মাদের। ঢাকার বাইরে যে ময়মনসিংহে যেহেতু আমি ইনফ্যাক্ট মেডিকেলে আমার রেজিস্ট্রেশন করতে দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ময়মনসিংহে সিট পড়েছিল, ময়মনসিংহেতে যে অ্যাডমিশন টেস্ট দেওয়া লেগেছে। বাট হ্যাঁ, পরবর্তীতে আই ম্যানেজ টু লাইক কনভিন্স বোথ অফ দেম। এরপরে আছে লাইক যে স্ট্রাগলটা শুরু আমাদের অ্যাডমিশন, যেহেতু আমাদের লাইক কমার্সের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, এবং সামনে কীভাবে প্রিপারেশন নিতে হবে এই বিষয়ে আইডিয়াও কম ছিল। মোটামুটি অনেক সিনিয়রের সাথে কথা বলেছি আমরা ওই সময়, তুই ভালো করেই জানিস। আমরা কোচিং সেন্টারে গিয়েছি আইবিএর জন্য বা বিউপির জন্য, যেখানে আমি এখন পড়ছি, বিবিএর জন্য প্রিপারেশনের জন্য আমাদের মোটামুটি ভালোই সময় ইনভেস্ট করা লেগেছে ইনফ্যাক্ট পড়াশোনার পিছিয়ে। লাইক অ্যাডমিশন সিজনটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্রুশাল টাইম, যে এই সময়টা সত্যি হেলাফেলা করার কোনো সুযোগ নেই। যে এই সাবজেক্টটাতে আমি পড়তে চাচ্ছি এবং ওটার পিছনে যদি আমি পুরো টাইম ইনভেস্ট না করি, ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর এনি অফ আস টু পারসিউ দ্যাট সাবজেক্ট লেটার। সৌভাগ্যক্রমে যদিও আমি আইবিএতে পাইনি, বাট সেকেন্ড বেস্ট চয়েস যেটা ছিল বিবিএ জেনারেল, সেটাতে আমি সৌভাগ্যক্রমে পেয়েছি চান্স অ্যাডমিশন এক্সামের মাধ্যমে। তো আই উড সে দ্যাট যেই পরিশ্রমটা ওই সময় করেছি এটা সামওয়াট সার্থক হয়েছে। আর নতুন যারা অ্যাডমিশন এক্সাম দিবে এবার, বললি যে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, অ্যাডমিশন টেস্ট অনেকগুলো পিছিয়ে গিয়েছে, তো তারা স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা কনসার্ন কাজ করছে যে সামনে কী হবে না হবে, কোনো নিশ্চয়তা নেই। বাট আই উড সে দ্যাট এই সময়টা আসলে ডাউটগুলো ঝেড়ে ফেলে পজিটিভ সাইডগুলোর দিকে কনসেন্ট্রেট করা আরও বেশি। যে হ্যাঁ, মানে এই যেটা হয়েছে, আমার হাতে সময় এসেছে আরও। আমরা যে জিনিসটা পাইনি সেটা হচ্ছে উই ডিডন্ট হ্যাভ আ লট অফ টাইম টু প্রিপেয়ার আওয়ারসেলফ। আমাদের শর্ট টাইম ছিল। হ্যাঁ, আমরা আর এত বড় একটা চাপ ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো। হ্যাঁ, আমি কি সায়েন্স পড়বো নাকি আমি এখন জেনারেল নলেজ পড়বো, বা আমি কি পড়বো। আমরা একটা হিমশিমের মধ্যে ছিলাম। আমাদের সমস্যা ছিল যে আমাদের টাইম খুবই কম, আর এখনো সমস্যা হচ্ছে টাইম অনেক বেশি, যে ওরা হয়তো যা পড়তেছে ওরা ভুলে যাচ্ছে। যেহেতু সময় আছে, তারা আসলেই মানে কনসেন্ট্রেশন দিয়ে আর কি নিজেকে আরও প্রিপেয়ার করার টাইম বেশি পাবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, প্যান্ডেমিকের কারণে আসলে অনেকের পার্সপেক্টিভ গট ক্লিয়ার। জিনিসটা হচ্ছে আমরা ওই সময় যেরকম অনেক টাইপের প্রেশার ছিল, অনেক টাইপের কনসার্ন ছিল আমাদের, আসলে কোন দিকে যাব কনফিউজ ছিলাম নিজেরাও। বাট এই প্যান্ডেমিকের সিচুয়েশনে সবাই বাসায় বসে নিজের ফ্যামিলির সাথে সময় কাটিয়েছে, নিজেদের প্রতি আরও টাইম ইনভেস্ট করতে পেরেছে। তাতে যেটা হয়েছে যে আমার মনে হয় যে নিজেকে জানার যে ব্যাপারটা, এই জিনিসটার সুযোগ সবাই পেয়েছে। এবং ইটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যে অ্যাডমিশন সিজনে যে জিনিসটা এরকম যে কনফিউশনের কোনো সুযোগ নেই,
একটু কনফিউজড হয়ে গেলেই তোমার লাইন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সবচেয়ে বড় এক্সাম্পল এটার যে নিজেকে খুঁজে পাওয়া, হ্যাঁ। লাইক আই উইল নট সে যে আমি পুরোপুরি নিজেকে খুঁজে পাইলাম, বাট থিঙ্ক যে উই ওয়ার ইন ডিসকর্ড, আমরা দুইজনে ডিসকর্ডে বসে গান শুনতেছিলাম ফ্রম দ্যাট প্লেস টু দিস প্লেস, দুইজনের স্টুডিওর মধ্যে এখন এসে কথা বলতেছি। ইট অল হ্যাপেন্ড ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন, লাইক ইট হ্যাপেন্ড, রাইট? হ্যাঁ। সো এটা হচ্ছে কথা যে অনেকে অনেক কিছু পারছে, খুঁজে পেয়েছে। সেটাই, এখন আমি বলবো যে যে যারা আছে অ্যাডমিশন সিজন যাদের এবার, তাদের বেশি লাইক কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি জানি যে দ্য টাইমস আর রিয়েলি হার্ড, আমাদের সবারই অনেক টাইপের কনসার্ন আছে, খুব অবস্থা খুব একটা ভালো না আমাদের হেলথ কেয়ার সিস্টেমের। বাট হোয়াটস ইম্পর্টেন্ট এই সময়টা সেটা হচ্ছে পজিটিভ জিনিসগুলোর উপরে কনসেন্ট্রেট করা, আর নিজের একটা প্যাথ সেট করে আর কি ওই প্যাথে ফিক্সড থেকে যতটুকু টাইম ইনভেস্ট করা সম্ভব হয়, যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব হয় দেওয়া, এবং আই হোপ দ্যাট তাহলে কাজ হয়। এই জায়গা থেকে আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে দ্যাট ইউ আর ওয়ান অফ দোজ পার্সন যার কিনা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোর বিউপিতে বিবিএ জেনারেলে চান্স হয়েছে। এখন এই যে একটা ডেলিমা, মেন্টাল ডেলিমা, যে ঢাকা ইউনিভার্সিটি ইটসেলফ আ ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিব কিনা, বাট হয়তো ওটা তোর ডিজায়ার্ড সাবজেক্ট ছিল না, ভার্সেস তোর বিউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে তোর ডিজায়ার্ড সাবজেক্টটা হলো। সো এই যে তুই প্রায়োরিটিটা সেট করলে, আমিও জানি যে তোর কত একটা ডেলিমা ছিল, আমি কি সাবজেক্টকে প্রায়োরিটাইজ করব নাকি ইনস্টিটিউটটাকে প্রায়োরিটাইজ করব, অ্যান্ড ইউ চুজ দ্য সাবজেক্ট। তুই দিন শেষে বিবিএ জেনারেলকেই চুজ করলি, বিকজ ঢাকা ইউনিভার্সিটিকে রিজেক্ট করা, বিকজ ওরা গায়ে যে ঢাকা ইউনিভার্সিটিকে রিজেক্ট করছে, ঢাকা ইউনিভার্সিটিকে রিজেক্ট করে বিউপির বিবিএ জেনারেলে আসাটা, এই জিনিসটা কেন, ফার্স্ট অফ অল কেন, এবং সেকেন্ডলি সাবজেক্টটা কেন প্রায়োরিটাইজ করা উচিত? আসলে একটা ব্র্যান্ড নেমের পিছিয়ে ধরো, ঢাকা ইউনিভার্সিটি ইজ আ ভেরি বিগ ব্র্যান্ড, নট গোনা লাই। এটা আসলে যে কেউ বলবে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ইজ অ্যাকচুয়ালি অ্যাচিভিং সামথিং। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমি যেতাম হয়তো বা আমার লাইফটাই অন্যরকম হতো। বাট জিনিসটা হচ্ছে দিন শেষে আমার ইনস্টিটিউশনাল প্রাইড বাদে ঢাকা ইউনিভার্সিটি থেকে নেওয়ার কিছু থাকতো না, বিকজ আমি যে সাবজেক্টটায় চান্স পেয়েছিলাম সেটাতে আমার পড়ার যে খুব বিশেষ ইচ্ছা ছিল তা না, আর যেই সাবজেক্টে আমার পড়ার ইচ্ছা ছিল সেটা যেহেতু আমি ভালো একটা ইনস্টিটিউশনে পেয়েছি, বিউপি কিন্তু খুব ভালো একটা ইনস্টিটিউশন, যদিও খুব বেশি দিন আগে প্রতিষ্ঠিত হয়নি, এই অল্প কিছুদিনের মধ্যেই তারা অনেক প্রোগ্রেস করেছে, এবং তাদের বিবিএ জেনারেলটা এই মুহূর্তে বাংলাদেশের সেকেন্ড বেস্ট আই উইল সে। সো কেন আমি পড়বো না? আমার যেহেতু অনেক আগে থেকে ইচ্ছা ছিল বিবিএ জেনারেলে পড়ার, এবং আমি যেহেতু খুব ভালো একটা জায়গায় পেয়েছি সাবজেক্টটা, সো ওয়াই নট। ঢাকা ইউনিভার্সিটিতে গেলে হয়তোবা আমার মানুষকে বলে বেড়াতে পারতাম যে হ্যাঁ আমি গর্বিত ঢাকাইয়ান, বলে বেড়াতে পারতাম, বাট দিন শেষে আসলে আমি বাসায় গিয়ে যখন আমি কন্টেমপ্লেট করতাম আমার ডিসিশনটা, তখন আমি চিন্তা করতাম যে আমি কি সিদ্ধান্তটা ঠিক নিয়েছি কিনা। আমি আমার গত 3-4 বছরের যে ইচ্ছাটা ছিল সেটাকে ইগনোর করে খালি একটা নামের পিছে দৌড়ানোটা আসলে আমি মনে করি না যে খুব বেশি লজিক্যাল। এইটা থেকেই মূলত আমি ওই সময় ডিসিশনটা নিয়েছিলাম। আমার পরিবার থেকেও বলেছিল যে এই সাবজেক্টটাকে প্রায়োরিটাইজ করতে ইউনিভার্সিটির নামের উপরে। সো সবার সাজেশন নিয়ে এবং আমার এই চিন্তাটা থেকে মূলত ডিসিশনটাই নিয়েছি। আর সাবজেক্টকে প্রায়োরিটাইজ করার যে মেইন রিজন সেটা হচ্ছে গিয়ে, তুমি যখন একটা সাবজেক্টকে নিয়ে চিন্তা করতেছো যে হ্যাঁ আমি এই সাবজেক্টটাই পড়বো, এবং সেটা আজকে থেকে না, সেটা আরও 2-3 বছর আগে থেকে। আমার বিবিএতে পড়ার ইচ্ছে ছিল মোটামুটি কলেজ লাইফ থেকেই। তার মানে হচ্ছে তুমি শুধু ওই সাবজেক্টে ভর্তি হয়ে বসে থাকার চিন্তাই করতেছো না, তুমি ওই সাবজেক্টে পড়ে কি করবা, ওই সাবজেক্টের মানে ওই সাবজেক্ট থেকে বের হয়ে তোমার প্রফেশনাল লেভেলে গিয়ে তোমার কী স্কোপ আছে এগুলো নিয়েও তুমি চিন্তা করছো, এবং তুমি তোমার এই পুরো 2 বছরের থিঙ্কিং প্রসেসটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারো না। এবং অ্যাডমিশন সিজনে যখন তোমার সুযোগটা এসেছে এই সাবজেক্টটাকে পারসিউ করার, সো ওয়াই নট। আমি আমার কাজিন বড় ভাই সৌভিক দা, সে বিবিএতে পড়েছে, আইবিএতে ছিল। তো তাকে দেখে আমি বিভিন্ন সময় ইন্সপায়ার্ড হয়েছি, খুবই ট্যালেন্টেড একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি হয়তো বা সায়েন্সে খুব বেশি কিছু করতে পারবো না, যদি আমি কমার্স লাইনে গিয়ে বিবিএ পারসিউ করি তাহলে হয়তো বা আমার সেলফ ডেভেলপমেন্টেও হেল্প হবে। কারণ তুই ভালো করেই জানিস যে এইচএসসির টাইমে আই ওয়াজ আ ভেরি শাই গাই, আমি খুব বেশি ইন্টারাকশনও করতাম না মানুষের সাথে, সোশ্যালিও সোশ্যালিও একটু অকওয়ার্ড ছিলাম। এই বিউপিতে এসে বিবিএ জেনারেলে পড়ার সুবাদে এবং আমার ফ্রেন্ড সার্কেল মোটামুটি সবাই অনেক লাইক এক্সট্রোভার্টেড, আউটস্পোকেন, এবং রিচ আউট করতে পারে সবার সাথে। তো সবার সাথে মিশে আমার যেটা হয়েছে যে আমার পার্সোনালিটিতে কিছু গ্রোথ এসেছে, সেলফ ডেভেলপমেন্টের যে ব্যাপারটা এটা আমি অবভিয়াসলি টের পেয়েছি এখানে এসে, এবং
এই যে আজকে স্টুডিওতে ক্যামেরার সামনে এই এতজনের তোর সাথে কথা বলছি, আমি 2 বছর আগে মনে হয় না এই কাজটা করতে পারতাম। এটা করার মাঝখানে আমার 3 থেকে 4 বার পানি খাওয়া লাগতো, বাট এখন আমার সেটা করার লাগতেছে না, বিকজ আমার মধ্যে কনফিডেন্সটা আই হোপ এসেছে যে হ্যাঁ লাইক এরকম সিচুয়েশনে গিয়ে আমি নিজেকে হ্যান্ডেল করতে পারবো। এবং এই জিনিসটা আমি বলবো যে আমার এই সাবজেক্টটা পারসিউ করার ডিসিশন নেওয়ার কারণেই হয়েছে। আচ্ছা, সো ফর দ্য অডিয়েন্স 2 থিংস আই ক্যান সে। ফার্স্ট অফ অল, আপনি যখন আপনার জীবনের ক্লাস 10 বা 12 পর্যন্ত সায়েন্সে পড়ছেন, অ্যাট দ্য টাইম যখন আপনি ডিসাইড করছেন যে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন, দ্যাটস নট আ সিন। আমরা কিন্তু আমাদের বাবা মার থেকে একটা প্রেশার থাকে, সোশ্যাল থেকে একটা প্রেশার থাকে যে বাবা তুমি তো 12 বছর ধরে সায়েন্স পড়লা, তুমি কেন চেঞ্জ করবা। কথা হচ্ছে আমি 12 বছর পর্যন্ত কিন্তু আমার একটা ডিসকভারিং পিরিয়ড ছিল যে আমি বুঝবো কোন সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমার জন্য বেটার। আমি যখন ওই মোমেন্টে ডিসাইড করছি যে না হয়তো বা বিবিএ বা আর্টস বা অন্য কোনো সাবজেক্ট আমার জন্য বেটার হবে, তখন কিন্তু এই ফ্রিডমটা আমার থাকা উচিত যে আমি সাবজেক্টটা চেঞ্জ করবো। দ্য থিং উইচ অভিষেক সেইড, যে ও কিন্তু এই যে ইন্ট্রোভার্ট ছিল, ও যে এই জিনিসটা আজকে চিন্তাও করতে পারতো না, দ্য হোল ট্রান্সফরমেশন দ্যাট কেম ইন টু হিম ইজ অনলি ফর দ্য সাবজেক্ট চেঞ্জ। এই যে একটা পজিটিভ ট্রান্সফরমেশন যে আসলো, হি ইজ হ্যাপি ফর দ্যাট। সো এই জিনিসটা কিন্তু করা যায় এবং এটা একটা পজিটিভ থিং। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ যে সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া। ও কিন্তু বললো যে অ্যাপার্ট ফ্রম ইনস্টিটিউটের একটা প্রাইড থাকে যে অনেক বড় একটা ইনস্টিটিউটে না যে সে কিন্তু সাবজেক্টের বেসিসে কিন্তু চলে আসছে। সো এই জিনিসটা করলে যে আমরা অনেক সময় বলি যে তুমি কোন প্রতিষ্ঠানে পড়তেছো, কারণ এটার একটা বিষয় আছে। আপনি কোন প্রতিষ্ঠানের ছাত্র এটা হয়তো বা আপনাকে সর্বোচ্চ 4 বছর জিজ্ঞেস করা হবে বা 5 বছর। এইটার পরে আপনার আইডেন্টিটি কিন্তু আর প্রতিষ্ঠান থাকছে না, এটার পর আইডেন্টিটি থাকছে তুমি এখন কি করছো। হয়তোবা ও এইখানে বিবিএ জেনারেল সাবজেক্টটা পড়ার পর যে আইডেন্টিটিটা ক্রিয়েট করতে পারবে, হয়তোবা সেই প্রতিষ্ঠানে পড়ার পরেও ওটা কিন্তু তার থাকতো না। সর্বোচ্চ বলতে পারতো আমি অমুক প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, কিন্তু এইটা হয়তোবা গর্ব করে বলতে পারতো না যে বর্তমানে আমি এই জায়গাটাতে আছি। সো এই দুটো জিনিস কিন্তু অনেক পয়েন্ট করার একটা বিষয়। আচ্ছা, দেন আমরা থার্ড একটা জায়গাতে যাই, যেটা হচ্ছে তুই বলছিলি যে হয়তো বা ওই প্রতিষ্ঠানে থাকলে যেটা খুব ভালো করতে পারতি, টিউশনে অনেক বেশি পেতি। এখানে কোনো সন্দেহ নাই যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হইতাম আমি অনেক স্টুডেন্ট পাইতাম। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি একটু বিউপি লাইফ, যে বিউপি লাইফ আনফর্চুনেটলি আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য মাত্র 3 মাস পেলাম। সো এই যে কলেজ লাইফ থেকে একটা ভার্সিটি লাইফ, যে এখন কিন্তু যারা ভার্সিটি অলরেডি ভর্তি হয়ে গেছে প্রাইভেট ভার্সিটিগুলোতে, দে আর নট গেটিং দ্যাট স্কোপ, ভার্সিটির ফ্লেভারটা তারা পাচ্ছে না। তুই যদি তোর নিজের ফ্লেভারটাকে শেয়ার করতে, ইউনিভার্সিটির ফ্লেভারটা কলেজ লাইফ থেকে। কলেজ লাইফ ইনফ্যাক্ট নটর ডেমে যেহেতু ছিলাম আমরা, নটর ডেমে আসলে লাইক সোশ্যাল ইন্টারেকশনের সুযোগটা একটু কম, বিকজ ওখানে সবাই জানে এখানে যে দেয়ার ইজ এ রিজন ওয়াই নটর ডেম ইজ দ্য বেস্ট কলেজ ইন বাংলাদেশ। ওখানে একাডেমিক প্রেশারের পাশাপাশি একাডেমিক কোয়ালিটি অনেক বেশি। ইনস্টিটিউশনাল প্রাইড না, আমি এটা বলছি কারণ আছে। নটর ডেমে মানে একাডেমিক প্রেশারটা যেভাবে দেওয়া হয়, এটার রিজনটা হচ্ছে ওদের একাডেমিক কোয়ালিটিটা ওরকম। আর যেহেতু পড়াশোনার প্রেশার ছিল অনেক এবং খুব বেশি সুযোগ হতো না খুব বেশি মানুষের সাথে মিশার, কোচিং ক্লাস সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হইতো। সো খুব বেশি সুযোগ পাইনি মানুষের সাথে মিশার এবং নিজেকে এক্সপ্রেস করারও খুব বেশি সুযোগ হয়নি। অবভিয়াসলি দেয়ার আর ক্লাবস, বাট আমার আসলে ওই সময় ক্লাবে অ্যাটেন্ড করার মতন সময় ছিল না, সময় ছিল না actually. হ্যাঁ, অনেকে করেছে যারা করতে পেরেছে, কুডোস টু দেম, বাট আমি আসলে ম্যানেজ করতে পারিনি সামহাউ। কলেজ থেকে আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম, হয়তো বা প্যান্ডেমিকের জন্য আমরা 3 মাসেরও কম পেয়েছি, বাট এই 3টা মাস আমার বেশ ভালো কেটেছে। ক্লাসের সবাই ওয়াজ রিয়েলি হেল্পফুল, রিয়েলি ইন্টারেক্টিভ, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে আমি চেষ্টা করেছি যতজন মানুষের সাথে ইন্টারেক্ট করার, যেহেতু আমি এই জিনিসটা ফিল করছিলাম যে এটা আমার একটা ব্যারিয়ার, সোশ্যালি আমি ইন্টারেক্ট করতে পারতেছি না মানুষের সাথে। আমি চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই টু ব্রেক ইট। আমি যতজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যে যতজন মানুষের সাথে পারা যায় কথা বলার এবং তাদের সম্পর্কে জানার। এবং এটাতে যেটা হয়েছে যে সবার মধ্যে একটা পজিটিভ একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করার যে ব্যাপারটা, এটা আমি হোপফুলি করতে পেরেছি। তো এইটাতে যেটা হয়েছে যে লাইফ গট ইজিয়ার। 2.5 মাসের মধ্যে আমাদের মিটস দিতে হয়েছে, বাট ওটা বাদ দিয়ে খুব বেশি একাডেমিক প্রেশার ছিল না। সো ওই সময়টায় আসলে আমরা মোটামুটি ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারে থাকতে যা হয় অনেক আনন্দ ফুর্তি হয়। শুরুর দিকে একটা অকেশন আমরা পেয়েছিলাম, আই থিংক ফাল্গুনটা। হ্যাঁ, ফাল্গুন ছিল আমাদের। বিউপির ফাল্গুন মোটামুটি বেশ বড় জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। তো মোটামুটি ভালো টাইমই কেটেছে। আমার বলবো যে আমি যেটুকু সময় পেয়েছি অফলাইনে, এই সময়কার মেমোরিজগুলো আমার সারা লাইফ থাকবে। সেম বিকজ আমি শুধু অফলাইনের মেমোরিটাই রাখতে চাই, অনলাইনের মেমোরিটা না। আসলে অনলাইনে অনেক টাইপের
অবভিয়াসলি অফলাইন আর অনলাইনের সেম হবে না, এক্সপিরিয়েন্স সেম Same না হবে হওয়াটাই না, স্বাভাবিক। জীবনে হ্যাঁ। হবে না। সো অফলাইনের মেমোরিগুলো অবভিয়াসলি প্রাধান্য পাবে আমার যে কোনো সময়ের চেয়ে বেশি। আর যেহেতু আমরা এখন অনলাইনেই আছি, সো জানি না কবে ব্যাক করতে পারবো ইউনিভার্সিটিতে, লকডাউন আরও এক্সটেন্ড হবে, সো লেটস সি। আচ্ছা, সেটাই আসলে লেটস সি, দেখা যাক কি হয়। হ্যাঁ। আচ্ছা, দেন কামিং টু আওয়ার প্রবাবলি দ্য লাস্ট টপিক, সেটা হচ্ছে দ্য ক্লাব লাইফ। যে ভার্সিটিতে আসার পরে কংগ্রেচুলেশনস টু ইউ, বিকজ অফলাইন টাইমটা যখন অনলাইন টাইমটা যখন আসলো তখন ইউ গেট ইনটু কালচারাল ক্লাব অফ বিউপি। সো হাউ ইউর এনজয়িং দ্য ক্লাবিং লাইফ? যখন বিউপির ক্যাম্পাসে ছিলাম তখনই হচ্ছে আমাদের বিউপি কালচারাল ফোরাম, যেটা বিউপির অন্যতম বৃহত্তম ক্লাব এবং বাংলাদেশেরই ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালচারাল ক্লাবস আমি বলবো। তো ওখানে অডিশন দিয়েছিলাম, সিলেকশনও হয়েছে। আমি শুরুর দিকে আসলে ওভাবে যেহেতু কাজ করার সুযোগ পাইনি, অফলাইনের কালচারাল ক্লাবগুলো আসলে অফলাইন বেসড ক্লাবই হওয়া উচিত বলে আমি মনে করি, বিকজ এখানে হ্যাঁ অনলাইনে ইন্টারেকশনের নট অনলি কালচারাল ক্লাব, এভরি ক্লাব শুড বি অফলাইন। হ্যাঁ, যেহেতু ম্যান টু ম্যান ইন্টারেকশন রিয়েল লাইফে বেটার হয় আরও। সো শুরুর দিকে কাজ করার সুযোগ হয়নি, বাট ফরচুনেটলি আমাদের যে রেসপেক্টেড সিনিয়ররা আছে তারা খুবই কোঅপারেটিভ ছিল। আমাদের হচ্ছে গত বছরে ফোক ফেস্ট নেমেছিল আমাদের বিউপি কালচারাল ফোরামের পক্ষ থেকে। ওখানে হচ্ছে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট, আমাদের পারফর্মার যারা, ওনাদেরকে গ্যাদার করে উনি নিজ উদ্যোগ হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন যে আসো তোমরা পারফর্ম করো, তোমাদের পারফরমেন্স দেখি। তোমাদের এইটাতে যেটা হয়েছে যে আই গট ইন্সপায়ার্ড। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি তাহলে কালচারাল ফোরামটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে আমার মধ্যে যেটুকুই আছে সেটাকে যদি আমি শোকেস করতে পারি মানুষের সামনে, তাহলে ওয়াই নট। তো সেটা থেকে শুরু, ফোক ফেস্টে পারফর্ম করলাম আমি। ফোক ফেস্ট ওয়াজ এ হিউজ সাকসেস, যেহেতু আমাদের অনলাইন ইভেন্ট ছিল এটা, এবং অনলাইন ইভেন্টের বেশ কিছু প্রতিকূলতা থাকে, সেগুলো কালচারাল ফোরামের সবাই মিলে খুব সুন্দর করে আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে কয়েকদিন আগে আমাদের বর্ষবরণের অনলাইন ইভেন্ট হলো, দ্যাট ওয়াজ অলসো আ ভেরি বিগ সাকসেস। এইটাতে আমার হচ্ছে আরেকটু ক্লোজ কন্ট্রিবিউশন ছিল, যেহেতু তখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি, একটু দায়িত্ব বেশি আছে। তো আমি বলবো যে সবার সাথে কাজ করার যে অনুভূতিটা, এটা প্রাইসলেস। ক্লাবের মাধ্যমে যেটা হয় যে মানুষের সাথে কথা বলে বলে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ সম্পর্কে জানা যায়। এটাতে যেটা হয়, নিজের চিন্তাভাবনার হরাইজনটা ব্রডেন হয়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, বিকজ পরবর্তীতে যখন আমি প্রফেশনাল সেক্টরে যাব, আমার ক্যারিয়ার সেক্টরে গিয়ে আমার হচ্ছে অনেক টাইপের মানুষের সাথে ইন্টারেক্ট করা লাগবে, এটা তুই খুব ভালো করেই জানিস। হ্যাঁ, এবং এই এক্সপিরিয়েন্সটা যদি আমার ক্লাব থেকে হয় ইউনিভার্সিটি লাইফে, তাহলে সেটা আমাকে অনেকখানি একটা কনফিডেন্স বুস্ট দিবে প্রফেশনাল লাইফে। সো এই জিনিসটা আমি মনে করি যে ক্লাব থেকে খুব ইম্পর্টেন্ট, শেখার মতন। তাছাড়া অর্গানাইজিং যে ব্যাপারটা, আমি হয়তো সরাসরি অর্গানাইজিংয়ের সাথে ছিলাম না এবার, আমাদের থার্ড ইয়ারের সিনিয়ররা তারা খুবই কোঅপারেটিভ ছিল, খুব সুন্দর করে খুব সুন্দর একটা ইভেন্ট নামাতে সক্ষম হয়েছে। তো তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি, তারা কীভাবে আমাদের জুনিয়রদেরকে গ্যাদার করেছে, কীভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, বড় ভাইদের সাথে ইন্টারেক্ট করে মিডল হিসেবে কাজ করে একটা সাকসেসফুল ইভেন্ট নামাতে পেরেছে। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি বলবো যে ক্লাবে কাজ করার এক্সপিরিয়েন্স আমার এখন পর্যন্ত খুবই ভালো, এবং সামনে এই ঈদে আমাদের একটা প্রজেক্ট আসছে ক্লাব থেকে, ওখানে কাজ করার সুযোগ পেয়েছি। সো হোপফুলি আর কি পরবর্তীতে, থ্যাংক ইউ, হোপফুলি পরবর্তীতে আর কি আমরা বিউপি কালচারাল ফোরামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমি আরও যতটুকু পারি নিজের সর্বোচ্চটা চেষ্টা করে ক্লাবে পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারবো, এইটুকু আশা রাখি। অবশ্যই। সো এখানে কিন্তু একটা বিষয় আছে যে জিনিসটা আমাদের নোট করা উচিত, সেটা হচ্ছে যে ক্লাব লাইফটা কতটুকু ইম্পর্টেন্ট। ও কিন্তু এটা বললো যে আপনি একটা প্রতিষ্ঠানের ছাত্র হচ্ছেন, দিন শেষে কিন্তু যে আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনাকে কিন্তু কথা বলতে হবে, আপনাকে কিন্তু নেটওয়ার্কটা বুঝতে হবে, আপনাকে কিন্তু হায়ারার্কিটা ফলো করতে হবে, আপনি কোন চেনে অর্ডারগুলোকে ফলো করবেন, এটা অফিস স্পেস আপনাকে বুঝতে হবে, একটা টিম ওয়ার্ক আপনাকে বুঝতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার খাতা কলমে আপনার মার্ক কত বেশি, ইট ডাজেন্ট ম্যাটার আপনার সিজিপিএ কত হাই, আপনাকে কিন্তু এই জিনিসগুলো যখন আপনি না বুঝবেন, আপনি কিন্তু সেখানে মানায় নিতে পারবেন না। তাই এই যে ক্লাব লাইফের যে বিষয়টা, এখানে অলসো রিলেট যে ক্লাব লাইফ এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আই অলসো সাজেস্ট টু এভরিওয়ান যে আপনারা যারা ভার্সিটিতে উঠবেন অবশ্যই কোনো না কোনো একটা ক্লাবের সাথে যুক্ত হবেন, এবং এটা আপনাকে অবশ্যই হেল্প করবে। অ্যান্ড লাস্টলি আমার একটা কথা, সেটা অভিষেকের কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে ইউ আর এ ভেরি ক্রিয়েটিভ পারসন। আমি জানি তুই অনেক ভালো ড্রয়িং করতে পারিস, তুই অনেক ভালো গান গাইতে পারিস, অ্যান্ড রিসেন্টলি ইউ হ্যাভ লার্ন টু প্লে উকুলেলে। তো বিষয় হচ্ছে এইগুলো তো ক্রিয়েটিভ সাইড, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ আর পার্সুইং অ্যান এডুকেশন। এখন আমরা যেটা জানি যে আমাদের দেশের যে সিচুয়েশনটা, এখানে কালচারাল কোনো একটা গ্রাউন্ডকে হোল্ড করে সেটাকে প্রফেশন বানানো অনেক টাফ। ফর এক্সাম্পল, আমি যদি এখন কোভিড-19 সিচুয়েশনের কথা বলি,
যারা কিন্তু সিঙ্গার ছিলেন, সিঙ্গারদের কিন্তু একটা বড় আর্নিং সোর্স হচ্ছে কনসার্ট করা। এটা আমরা কেন ইন্সপায়ার করি না বা আমাদের বাবা মা কেন ইন্সপায়ার করে না? বিকজ এখানে অনেক বেশি রিস্ক থাকে। কারণ যারা আজকে কনসার্টের বেসিসে প্রফেশনটাকে দাঁড়াতো, তাদের কিন্তু এখন কনসার্ট নেই প্যান্ডেমিকের কারণে। সো দে আর গোয়িং এ ভেরি হার্ড টাইম। বাট তাদের যদি আজকে একটা সাইড জব থাকতো, তাহলে কিন্তু তারা কিছু না কিছু করতে পারতো। বিকজ দিন শেষে আমাদের কিন্তু একটা চিন্তা করা লাগে। সো এই জিনিসটা কতটুকু করা উচিত, যেই কিনা সিঙ্গিং যার প্যাশন হোক না কেন, বা কোনো ইনস্ট্রুমেন্ট প্যাশন হোক না কেন, বা যেটাই প্যাশন হোক না কেন ক্রিয়েটিভ, তার সাথে সাথে এই যে লেখাপড়ার সাইডটা কন্টিনিউ করা, বাট একটা ক্যারিয়ার পারসিউ করা কতটুকু ইম্পর্টেন্ট? আসলে তুই যেটা বললি এটা একটা নির্মম বাস্তবতা টাইপের। Exactly. যেহেতু এই দেশের কালচারাল সেক্টরে যারা কাজ করে, ওদের প্রফেশনের জায়গা হচ্ছে বলতে গেলে রিয়েল লাইফে তারা স্টেজ শো করবে, তারা পারফর্ম করবে, তারা টিভিতে থাকবে, তারা লাইক মঞ্চে থাকবে বিভিন্ন জায়গায়। যেহেতু লকডাউন এবং প্যান্ডেমিকের জন্য সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, ওদের ইনকাম সোর্সটা স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই বছর যে বর্ষবরণ উৎসব হলো, বর্ষবরণ উৎসবে আমাদের হচ্ছে ওয়ারফেজের লিড গিটারিস্ট এসেছিলেন, জিয়াউর রহমান ভাই। উনি নিজেই বলছিলেন এটা শিরোনামহীনের, হ্যাঁ শিরোনামহীনের শিরোনামহীনের বেস গিটার জিয়াউর রহমান এসেছিলেন এবং তিনি বলছিলেন যে আমাদের এই সময়টাই হচ্ছে কনসার্টে থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এই সময়টার জন্য আমরা কনসার্ট তো করতে পারছি না, আমাদের দর্শকদেরকে রিচও করতে পারতেছি না। তো খুবই আনফর্চুনেট একটা সময়। বাট উনি এটা বলেছে যে বাংলাদেশে আসলে যারা প্রফেশনাল সিঙ্গার আছে বা প্রফেশনাল এন্টারটেইনার আছে, তাদের একটু ইনকাম সোর্সের বিষয়টা স্বাভাবিকভাবে এই সময়টা এসে ডাউন হয়ে গিয়েছে। বাট মনোবল না হারাতে, এবং আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমি মনে করি যে কালচারাল সেক্টরে কাজ করা অবশ্যই এনকারেজ করা উচিত, বাট তার পাশাপাশি এডুকেশনটাকেও প্রাধান্য দিতে হবে। বিকজ আমার বাবা যেরকম, তিনি বহু বছর কালচারাল সেক্টরে কাজ করে গিয়েছেন, বাট তার পাশাপাশি হি পারসিউড হিজ এডুকেশন অ্যাজ ওয়েল, এবং বর্তমানে বিসিএস ক্যাডার হিসেবে আছে, সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে। তো উনি কথাটা বলেছে যে ঠিক আছে, তুমি কালচারাল সেক্টরে কাজ করার কোনো সমস্যা নেই, দ্যাট মাইট বি ইউর প্যাশন, বাট তার পাশাপাশি ইটস অলসো ইম্পর্টেন্ট ফর ইউ টু লাইক কন্টিনিউ এডুকেশন সিরিয়াসলি। আর এটা করলে যেটা হবে যে যদি তুমি চিন্তাও করো যে হ্যাঁ আমি কালচারাল সেক্টরে আমার প্রফেশন পারসিউ করব, যদি কোনো কারণে লাইক এই প্যান্ডেমিকের মতন অনেক সিঙ্গার যেরকম সিচুয়েশন হতেই পারে এরকম, তাহলে যাতে একটা ব্যাকআপ ক্যারিয়ার সোর্স একটা থাকে। হ্যাঁ, এইটা চিন্তা করে মানে এটা রাখাটা খুব ইম্পর্টেন্ট মাইন্ডে। এবং আমি মনে করি যে আমার মতন যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে সবারই উচিত এডুকেশনটাকেও পাশাপাশি প্রাধান্য দেওয়া। বাট এখানে একটা জিনিস বলতে হবে যে এডুকেশনটাকে প্রাধান্য দিলাম ওকে, বাট কালচারাল সেক্টরে আমরা কাজ করি কী জন্য? কালচারাল সেক্টরে আমরা কাজ করি শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট থেকেই না। কালচারাল সেক্টরে কাজ করার জন্য আমাদের যে চিন্তা চেতনা, এটা বদলে যায়, আমাদের চিন্তাভাবনার একটা বিশাল একটা ডেভেলপমেন্ট আসে, হরাইজনটা অনেক বেশি ব্রডেন হয়। এই জিনিসটা কালচারাল সেক্টরে কাজ করার অন্যতম বড় একটা বেনিফিট। এবং অবশ্যই আমি বলবো যে যাদের ইন্টারেস্ট আছে একটু হলেও তারা কালচারাল সেক্টরে আসুক, কাজ করুক। তাতে যেটা হবে যে তাদের অনেক টাইপের মানুষের সাথে মেশার যেরকম সুযোগ হবে, সেরকম তাদের চিন্তা চেতনা অনেক ডেভেলপ করবে। হ্যাঁ, তাদের ব্রডেন হবে অনেক চিন্তাভাবনার যে হরাইজনটা। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট কালচারাল সেক্টরে কাজ করার পাশাপাশি। আচ্ছা, যেটা বলছিলাম যে ওর অনেকগুলো ক্রিয়েটিভিটি আছে এবং সেটার মধ্যে একটা হচ্ছে ইজ এ ভেরি ভেরি গুড সিঙ্গার। তো প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তো আমরা হয়তো বা কনসার্ট বা সেই প্রোগ্রামগুলো হচ্ছে না, বাট সিন্স উই আর শুটিং ইন স্টুডিও এবং আপনারা দেখছেন এটাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, তো একটা গান করাই যেতে পারে। আজকে সিটি টিভির এই যে আয়োজন অফ টপিক, এতক্ষণ আমি সাথে ছিলাম মর্ম এবং আমার সাথে ছিল আমার খুবই খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড বলতে সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড, এবং ভার্সিটিতে উই আর শেয়ারিং দ্য সেম ক্লাসরুম। তো ইট ওয়াজ অলসো অনার ফর মি যে তাকে আজকে আমি সেটে পেলাম, অভিষেক চৌধুরী। আমরা আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি এখন তার গান শুনতে শুনতে। দেখা হবে আবারও অন্য কোনো একটা এপিসোডে অন্য কোনো গেস্টের সাথে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু তোর বলার থাকে। আমি বলবো যে আই এম রিয়েলি অনার্ড, আমাকে এখানে ইনভাইট করে আনা হয়েছে ফর দিস ইন্টারভিউ। আসলে ইন্টারভিউ বলবো না এটাকে, তোর সাথে আসলে বসা হয় না অনেকদিন গল্প করার জন্য। সো আই রিয়েলি এনজয়েড মাই টাইম হিয়ার। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো হচ্ছে যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টায় আমাদের মেন্টাল হেলথের দিকে নজর রাখা উচিত, সবার উচিত পজিটিভ থাকা, এবং আমরা একসাথে ইউনাইটেড হয়ে এবং পজিটিভ এনার্জি যদি আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, এভাবে হচ্ছে আমরা এই প্যান্ডেমিকের সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবো বলে আমরা মনে করি। সো স্টে হোম গাইজ, স্টে সেফ,
থ্যাংক ইউ। Thanks to you, and here the platform for you. হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা আহা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনে দ্বন্দ্ব, সব ফেলে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা 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 আহা।